বায়োলজি বায়োলজি বইটাকে যারা পছন্দ করো তাদের উদ্দেশ্যে বলছি যে যাদের প্রাকৃতিকভাবে বায়োলজির প্রতি বা জীববিজ্ঞানের প্রতি ভালোবাসা আছে, তোমরা যারা এসএসসিতে বায়োলজি বইটাকে পড়া স্টার্ট করো, প্রথম থেকেই তোমাদের একটা ভালো লাগা থাকে। আর যাদের বায়োলজি ভালো লাগে না বা বায়োলজি পড়ার সময় একটু ক্রিটিক্যাল ওয়ার্ডগুলা বা ক্রিটিক্যাল শব্দগুলা মনে রাখতে কষ্ট হয় বা কেন যেন বায়োলজির প্রতি একটা ভয় কোনো না কোনো কারণে কাজ করে, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আমি চেষ্টা করব পুরো ভিডিওটাতে ইন্ট্রোডাকশনটাকে এমনভাবে সাজানোর বা এমনভাবে চিন্তা করার এবং এমনভাবে তোমাদের সামনে উপস্থাপন করার যাতে তোমাদের সামনে বায়োলজি পড়তে সহজ হয়। যারা অলরেডি ক্লাস 10-এ আছো বা যারা ক্লাস 9-এ আছো বা যে কোনো অবস্থাতেই যে যেখান থেকে এই টিউটোরিয়ালটা দেখছো, আপনাদের প্রত্যেককে আমাদের স্কুলে স্বাগত। আমি ফাহাদ। এই টিউটোরিয়ালটাতে যে টাইটেলটা সেটা হচ্ছে ওরিয়েন্টেশন টু এসএসসি বায়োলজি আর ক্লাস 9 বায়োলজি। কেন এই ভিডিওটা আমি করছি, এর আগে আমি ইন্ট্রোডাকশন টু ফিজিক্স আর ওরিয়েন্টেশন টু ফিজিক্স আর একটা হচ্ছে ওরিয়েন্টেশন টু কেমিস্ট্রি আপলোড করেছি, আর এটা হচ্ছে ওরিয়েন্টেশন টু দ্য বায়োলজি। কেন এসএসসিতে একটা স্টুডেন্টের বায়োলজি পড়ার আগে ওরিয়েন্টেশন দরকার, এটার রিজন আমি প্রিভিয়াস দুইটা ক্লাসে বা দুইটা ওরিয়েন্টেশন ক্লাসে ব্যাখ্যা করেছি। যে অধ্যায়গুলো পড়তে হয় এসএসসিতে, একটা স্টুডেন্ট যখন বায়োলজি স্টার্ট করে পড়া, তখন তার সামনে এই বইটাতে যে সূচিপত্রটা আছে, আমি সূচিপত্রটাই লিখেছি, এটা এখানে আছে। এই সূচিপত্রটার মধ্যে দেওয়া আছে যে এই 14টা অধ্যায় একটা স্টুডেন্টের স্টাডি করতে হয়। এখন এই যে 14টা অধ্যায় স্টাডি করতে হয়, এই 14টা অধ্যায়ের প্রত্যেকটা চ্যাপ্টার চাইলে প্রত্যেকটা অধ্যায়ের সাথে প্রত্যেকটা অধ্যায়কে রিলেট করা যাবে, মানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটাকে একটা সমন্বয় করা যাবে। এই অধ্যায়গুলো তোমরা পড়ো এবং এই বইটাকে তোমরা পড়ো। এই যে সুন্দর একটা মলাটের একটা বই তোমাদের সামনে যখন আসে, আমি এর আগের ক্লাসেও বলেছি, একবারও শান্তিমতো কি আমরা দেখার সময় পাই যে এই কভার পেজটাতে বা এই যে ফার্স্ট পেজটার মধ্যে যে চিত্রটা দেওয়া আছে, এটা আসলে কিসের চিত্র? এটা অ্যাকচুয়ালি একটা ডিএনএর চিত্র। এবং এই ডিএনএর চিত্রটা তোমাদের কাছে খুবই কমন। যারা অলরেডি ক্লাস 8-এর বিজ্ঞান বইটা পড়েছ তাদের কাছে ডেফিনেটলি কমন, এবং যারা ক্লাস 9-এ আছো তারা অবশ্যই ক্লাস 8টা পড়ে এসেছো, এবং আমি কনফার্ম যে এই চিত্রটা তোমাদের কাছে পরিচিতি আছে। এখানে একটা স্পাইরোগাইরের ছবি দেওয়া আছে, এখানে একটা ক্রোমোজোমের ছবি দেওয়া আছে, এখানে একজন ভাবছে একটা ম্যাগনিফাইং গ্লাস নিয়ে বা কিছু একটা নিয়ে সে একটা ভাবছে, এবং উপরে ATCG দেওয়া আছে যেটা এই ডিএনএটার অংশ। এখানে একজন ব্যক্তি দেখা যাচ্ছে যে সে একটা কিছুর দিকে তাকিয়েছে, একটা অদ্ভুত আকৃতির যেটার মধ্যে ফ্লাজেল আছে, এবং এখানে একটা কোষ বিভাজনের একটা স্টেজের চিত্র দেওয়া আছে। এই যে চিত্রগুলা বা এই যে এক্সপ্রেশনটা বা এই যে কাভার পেজটা, এই কাভার পেজটা কি বোঝাচ্ছে যে আমরা এই বায়োলজি বইটার ভিতরে আমি যখন অধ্যয়ন করব বা আমি যখন বায়োলজি বইটাকে পড়ব, তখন আমার ভিতরে বা স্টুডেন্টের ভিতরে বা যে পড়ছে বা যে পড়াচ্ছে তার কি সাইকোলজিটা থাকা উচিত বা কি চিন্তাটা থাকা উচিত। এই অধ্যায়গুলোর প্রত্যেকটা অধ্যায়ের ভিতরে যতটুকু এক্সপ্লেন করা আছে সবগুলা হচ্ছে খুবই প্রাইমারি লেভেলে। এগুলার প্রত্যেকটা চ্যাপ্টারের এক্সপ্লানেশন আরো অনেক হতে পারে। এবং মনে রাখতে হবে বায়োলজি পড়ার সময়, ফিজিক্সে আমি যেমন বলেছি, কেমিস্ট্রিতে আমি যখন বলেছি, মুখস্থ করার চিন্তাটা বাদ দিতে হবে। অনেকের কাছে আমি শুনেছি যে অনেকেই বলে যে বায়োলজি হচ্ছে একটা মুখস্থ করার বিষয়, এটা মুখস্থ করে পারা যাবে। বাট আসলে বিজ্ঞানের কোনো কিছুই মুখস্থ করার বিষয় না, এবং অবশ্যই বায়োলজি তো নাই। কিভাবে না সেটা আমি প্রমাণ করে দিব এই ভিডিওটাতে, যে কেন মুখস্থ করা। হ্যাঁ, মুখস্থ মানে কি, যে আমি একটা মনে করতে পারছি এই জিনিসটা কারণ আমি বারবার পড়েছি। মানুষ যে কোনো একটা কিছু যখন বারবার প্র্যাকটিস করে তখন তার সেটা মনে থাকে, এবং সেটাকেই হচ্ছে একটা মুখস্থ নাম দেওয়া যেতে পারে। কিন্তু আমরা কখনোই, যেমন মনে করো আমি যদি প্রথম অধ্যায়টাতে চিন্তা করি,
তোমরা যারা প্রথম অধ্যায়টা পড়েছ, এখানে এরকম একটা চিত্র দেওয়া আছে। এই চিত্রটা দেখে কি বোঝা যাচ্ছে যে অধ্যায়টার নাম যেহেতু জীবন পাঠ বা লাইফ লেসন অফ লাইফ, এই যে জীবন পাঠের অধ্যায়টার টাইটেলের আন্ডারে কি পড়া যায়, এখানে কি দেওয়া আছে? প্রথমেই দেওয়া আছে যে আমাদের যেহেতু আমরা বায়োলজি পড়া স্টার্ট করেছি, আমাদের বায়োলজির কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। এই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য একটু 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 পড়তে হবে যে যেহেতু আমার শব্দটা হচ্ছে বায়ো, দেন আই উইল স্টাডি অ্যাবাউট লাইফ অ্যান্ড দেন দিস লজি, ইট মিনস নলেজ। এটা আমরা জানি, বাট দেন আফটার আমরা আর কি ভাববো? আমরা জানি যে বায়ো মানে হচ্ছে লাইফ। এখন জীবন সম্পর্কে বুঝতে গেলে আমাদের জীবন সম্পর্কে একটু দেখো, চিন্তাটা এইভাবে আসে কিনা যে জীবন সম্পর্কে যদি আমাদের বুঝতে হয় তাহলে আমাকে কি স্টেপে ভাবতে হবে, আমরা কিভাবে বেঁচে আছি, এই পৃথিবীর উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ, এত বৈচিত্র্য, এই লিভিং বডি কিভাবে কাজ করতেছে, কিভাবে আমরা শ্বাস নিচ্ছি, কিভাবে আমরা খাদ্য গ্রহণ করতেছি, আমাদের সেলগুলা কিভাবে কাজ করছে, সেলের ভিতরে কি কি আছে, প্রত্যেকটার কি কি ফাংশন। হ্যাঁ, তুমি যদি প্রশ্ন করো এগুলো জেনে কি হবে, আমি তো ডক্টর হব না বা আমি তো চিকিৎসক হব না, আমি চিন্তা করেছি আমি প্রোগ্রামার হব, আমি ইঞ্জিনিয়ার হব, বা আমি মেরিন ইঞ্জিনিয়ার হব, আমি পাইলট হব, বা আমি এরকম কিছু হব, আমার বায়োলজির দরকার নাই। এই চিন্তাটাই করো না। কারণ কোন সাবজেক্ট তোমার দরকার হবে আর কোন সাবজেক্ট দরকার হবে না সেটার নির্ধারক কোনোভাবেই তুমি নও। কারণ কোন জ্ঞান তোমার দরকার হবে সেটা সময় বলে দিবে। এই কারণে মানে পড়াশোনার ক্ষেত্রটা হইতে হবে সর্বাঙ্গীনভাবে। তোমরা যারা 100% চিন্তা করেছো যে তুমি ইঞ্জিনিয়ারই হবা, তুমি একদম ইঞ্জিনিয়ার হবা, সিভিল ইঞ্জিনিয়ার হবা, তুমি ট্রিপলি পড়বা, তুমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বা, তোমার একদম চোখে মুখে তুমি স্বপ্ন দেখছো তুমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বা, বা মেরিন ইঞ্জিনিয়ারিং পড়বা, বা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বা, হোয়াট এভার। যদি তোমার কাছে এরকম মনে হয় যে বায়োলজির পড়ারই দরকার নাই, তাহলে আমি বলবো যে তোমার চিন্তাটায় ভুল আছে। কারণ প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা কর্নারে যতটুকু সম্ভব একটু বিচরণ করলে জ্ঞানের পরিপূর্ণতা আসে, এটা সত্যি আসে। তুমি অস্বীকার যদি করো তাহলে ভুল হবে, স্বীকার যদি করো তাহলে উপকার হবে। এই চিন্তা মাথায় রেখে তুমি যখন স্টাডি করবা, দেখবা তোমার ভিতরে ভালো লাগাটা তৈরি হচ্ছে। আর ভালো লাগা তৈরি হলে, ভালোবাসা তৈরি হলে মানুষের সেটা মনে থাকে। তো অনেক স্টুডেন্ট আমি যাদেরকে জানি, যাদেরকে আমি সামনাসামনি পড়াই, এত স্টুডেন্টের মধ্যে থেকে আমি একটু বোঝার চেষ্টা করি যে এদের সাইকোলজিটা কি। যে এই যে ধরো অধ্যায়গুলো যখন পড়ে তখন কোনো না একটা কোনোভাবে পড়ে, বা তোমরা পড়ো, হঠাৎ করে আবার অনেক দিন পরে মনে করার চেষ্টা করলে ভুলে যাও, আল্লাহ কি যেন বললাম, NADP মানে যেন কি, ATP মানে যেন কি, ভুলে যাও। কারণ ওই যে মুখস্থ করো, না বুঝে মুখস্থ করলে পড়া মনে থাকবে না, থাকবে না, গ্যারান্টেড। কেন থাকবে না? কারণ যেটা আমার ভালো লাগে না, যেটা মানুষের ভালো লাগে না, সেটা মানুষের স্মৃতিতে রক্ষিত থাকে না। খুব ভালো কিছু এবং খুব খারাপ কিছু, এই দুইটাই মানুষের মাথায় থাকে, মাঝামাঝিগুলো থাকে না। সুতরাং তোমার ভিতরে ভালো লাগা তৈরি করতে গেলে এই অধ্যায়টা যখন পড়বা, রিডিং পড়বা, একটু চেষ্টা করো লাইন বাই লাইনগুলো একটু পড়ার, এবং যেভাবে লেখা আছে পড়ার পরে তোমার ভিতরে একটা কল্পনা শক্তির চিন্তা করতে হবে। এখানে যেমন জীববিজ্ঞানের শাখাগুলো দেওয়া আছে, তোমরা যারা অনেকে এই পেজটা পড়েছ, তোমাদের কাছে মনে হইতে পারে এমন নাম তো মনে থাকবে না। সাইকোলজি, হিস্টোলজি, ফিজিওলজি, মরফোলজি, ট্যাক্সোনমি, জিনেটিক্স, বায়োডাইভার্সিটি, এই শব্দগুলো তো নতুন শব্দ, ডেফিনেটলি নতুন শব্দ। কিন্তু তুমি যা জানো না সেটা জানার চেষ্টা করার জন্যই তো তোমার ক্লাস ডেভেলপ হয়েছে। তুমি যখন ইন্টারমিডিয়েটে যাবা, তুমি যখন ইউনিভার্সিটিতে যাবা, তুমি যখন PhD করবা, বা মানে জ্ঞানের তো শেষ নাই, তো তখন আমরা অ্যাকচুয়ালি কি হয়, নতুন জিনিসগুলো জানার চেষ্টাই তো হয়। তো এই শব্দগুলো যদি তোমাদের কাছে কঠিন লাগে, তখন চিন্তা করতে হবে যে এখানে একটু ভালোবাসা বাড়াইতে হবে। কি বলেন ভালোবাসা কিভাবে বাড়াবো, এই শব্দই তো মনে থাকে না। হিস্টোলজি,
কিভাবে মনে রাখবো এটা একটা টিস্যু নিয়ে আলাপ করার একটা জায়গা? কিভাবে মনে রাখবো মরফোলজি হচ্ছে একটা অঙ্গ সংস্থান বিদ্যা? হ্যাঁ, এটা মনে রাখার কায়দা হচ্ছে যে বারবার প্র্যাকটিস করতে হবে। কারণ মজা পাইতে হবে এই চিন্তা না, এখানে শব্দগুলো হচ্ছে ইউনিভার্সালি ইউজড একটা শব্দ। বায়োলজির এক একটা ব্রাঞ্চ, ট্যাক্সোনমিতে শ্রেণীবিন্যাস নিয়ে আলাপ করা হয়, ইকোলজিতে বাস্তু সংস্থান নিয়ে আলাপ করা হয়, সাইটোলজিতে কোষ নিয়ে আলাপ করা হয়, হ্যাঁ, জিনেটিক্সের মধ্যে জিন নিয়ে আলাপ করা হয়, কিভাবে বংশগতির ধারাবাহিকতা বজায় রাখছে এই বিষয়গুলো আলাপ করা হয়। এই জিনিসগুলোই পরবর্তীতে পড়তে হয়, দেন অ্যাপ্লাইড ব্রাঞ্চে এসে পড়তে হয়। মেডিকেল সায়েন্স, ফার্মাসিউটিক্যালস, ফরেস্ট্রি, প্যারাসাইটোলজি, ব্যাকটেরিওলজি, ফাইকোলজি, মাইকোলজি, there are lots of segments of biology. এই শাখাগুলো, এই ব্রাঞ্চগুলোর নাম পারা লাগবে এবং তোমাদের আগে যারা পড়ে গেছে তারা ডেফিনেটলি পড়েই তো গেছে, মানে এক্সপেক্টেড হচ্ছে পড়ে গেছে। না পড়ে যে যায় সে তো আসলে অনেক কিছু মিস করে গেছে। এখান থেকে তুমি যখন উল্টাবা তোমার সামনে একটা ফিগার আসবে, তারপর তুমি হচ্ছে দেখবা যে কিভাবে টোটাল উদ্ভিদ জগৎটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। প্রোক্যারিওটা কি, ইউক্যারিওটা কি, অনেক কিছু চিনতে আসবে মাথায়। শব্দগুলোকে কাঠখোট্টা মনে হইতে পারে তোমার কাছে, কারণ গ্রিক শব্দ আর ল্যাটিন শব্দগুলো একটু আমাদের মানে গতানুগতিক আমরা যে শব্দগুলো শুনি সেখান থেকে একটু ডিফারেন্ট, বাট পারা যাবে। যেমন স্টুডেন্টের যখন প্রোক্যারিওটা পড়ে তখন তার মাথায় চিন্তা আসতে পারে কেমন একটা মানে কাঠখোট্টা নাম প্রোক্যারিওটা বা ইউক্যারিওটা। এখন আমরা 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 কি এতটুকু জানি যে ক্যারিয়ন মানে আমরা বুঝি নিউক্লিয়াস, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, আর প্রো মানে আগের ভার্সন, প্রিভিয়াস ভার্সন, মানে একটা আদি কোষই কিছু। আদি কোষ কেমন? যেই কোষের ভিতরের নিউক্লিয়াস বলতে কিছু নেই, মানে স্ট্রাকচার্ড কোনো নিউক্লিয়াস নাই। এখন মাথায় প্রশ্ন আসবে নিউক্লিয়াস কি জিনিস? এটা কি পরমাণুর ভিতরে নিউক্লিয়াস? না, পরমাণুর ভিতরে যে কেন্দ্র সেটার নাম নিউক্লিয়াস, কোষের ভিতরে যে কেন্দ্র সেটার নামও নিউক্লিয়াস। দুইটা নিউক্লিয়াস বোঝায় সেন্ট্রাল একটা সাবস্টেন্স যেটা খুবই ইম্পর্টেন্ট। দ্যাট ইজ ওয়াই নিউক্লিয়াস শব্দটা আবিষ্কৃত হয়েছে। এই যে নিউক্লিয়াস না, এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও আপলোড করেছি শুধুমাত্র ইন্টারমিডিয়েট লেভেলে, এবং সেটাও একটা প্রাইমারি লেভেল। তোমরা যদি একটু সার্চ করে লেখো নিউক্লিয়াস, তারপরেও তোমরা দেখবা যে একটা 50 মিনিটের একটা লেকচার আছে। আমি একটু করে দেওয়ার চেষ্টা করেছি। ইভেন মানে নিউক্লিয়াস নিয়েও স্টাডি করলে বা কথা বলা স্টার্ট করলে হয়তো 1 মাসেও শেষ করা যাবে না। জ্ঞানের তো কোনো শেষ নাই। তাহলে তুমি কতটুকু চিন্তা করবা? এই জন্যই বই, এই জন্যই সিলেবাস, যে নির্ধারণ করে দেওয়া হয় এতটুকু জেনে তুমি চাইলে আরো জানতে পারো, কিন্তু স্ট্যান্ডার্ড ওয়েতে এতটুকু জেনে সামনে যেতে হবে। তুমি যখন পেজটা উল্টায় এখানে আসবা তখন তোমার কাছে আরেকটা গুরুত্বপূর্ণ পড়া মনে থাকতে হবে, সেটা হচ্ছে 5টা জগতে ভাগ করা হয়েছে। এই 5টা জগৎ মানে 2টা কিংডমের আন্ডারে, সুপার কিংডম 1, সুপার কিংডম 2, মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া, প্রত্যেকটার প্রপার্টিস কি, এক্সাম্পল কি, এবং এরপরে তুমি যখন মানে এই ক্লাসিফিকেশনগুলো পড়বা, আমি 100% শিওর তোমরা পড়েছ। শ্রেণী, জগৎ, বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এটা পারো। কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস জানো। কেন? কারণ এগুলাকে একটা সিরিয়ালি পড়তে হয়, এটা সিরিয়াল মেনটেন করতে হয়, এটা নিয়ম। কে বানাইছে এই নিয়ম? এটা নিয়ম বানানো হয়েছে ICBN এবং ICZN। ICBN কি জিনিস? এটা একটা গ্রুপ অফ সায়েন্টিস্ট আর একটা প্রাতিষ্ঠানিক একটা পরিষদ, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, যারা হচ্ছে বোটানি বা উদ্ভিদ জগতের নতুনত্ব বিষয়গুলোকে কনফার্ম করবে। আর একটা হচ্ছে ICZN, হুইচ ইজ ইন্টারন্যাশনাল কমিশন অফ জুলজিক্যাল নোমেনক্লেচার, এরা প্রাণীবিদ্যার জাতীয় বিষয়গুলোতে কন্ট্রোল আছে। এইরকম ভাবে তুমি যখন পেজ উল্টায় এখানে আসবা তখন তোমার কাছে আরেকটু কাঠখোট্টা মনে হইতে পারে এই বৈজ্ঞানিক নামগুলা। আমার অনেক স্টুডেন্টের কাছে মানে এটা আমি স্টুডেন্ট সাইকোলজি থেকে বলছি, তোমাদের সবার সাথে নাও মিলতে পারে, অনেক স্টুডেন্টের ভালো লাগতে পারে, কিন্তু এই যে সায়েন্টিফিক নেমের যে লিস্ট দেওয়া আছে,
কেমন করে স্যার এগুলো মনে থাকে? ধান, অরাইজা স্যাটিভা, দোয়েল, কপসাইকাস সলারিস কিভাবে মনে রাখবো? গম, ট্রিটিকাম অ্যাস্টিভাম, প্লাজমোডিয়াম ভিভেক্স, ম্যালেরিয়া জীবাণু, তেলাপোকা, পেরিপ্ল্যানেটা আমেরিকানা, বাঘ, প্যান্থারা টাইগ্রিস, সিংহ, প্যান্থারা লিও, ইলিশ, তেনুয়ালোসা ইলিশা, ব্যাং কেমন করে মনে রাখবো? দুপ্তাফাইরাস মিলানোস্টিকটাস। এখন এই কেমন করে মনে রাখবো বিষয়টাতে আমি কেন বলতে পারছি? কারণ মানে বিষয়টা এমন না যে এটা আমারও মনে থাকে, বা এমন না যে অনেক না দেখে যে অনেকগুলো সায়েন্টিফিক নাম পারে সে কিন্তু এক রাতেই পারে নাই। মনে রাখার জন্য বারবার প্র্যাকটিস করা লাগে। এ কারণেই পরীক্ষা, এ কারণেই অধ্যয়ন। অধ্যয়ন মানে হচ্ছে জিনিসটাকে বারবার প্র্যাকটিস করা। এ কারণেই হচ্ছে স্টাডি ইজ নট আ ভেরি ইজি লিস্ট। স্টাডি জিনিসটা, অধ্যয়ন করাটা এটা মানে ইজি ওয়ার্কিং লিস্টের আওতাভুক্ত না। অধ্যয়ন করাটা একটা সাধনের বিষয়। সুতরাং এই নাম মনে রাখার জন্য বারবার লিখতে পারতে হবে। এই নামগুলো ইজি না কেন? কারণ এই যে ল্যাটিন নামগুলো তো সাধারণত ইংরেজি নাম হয় না। আমরা যেমন কাঁঠালকে জ্যাকফ্রুট জানি, বাট কাঁঠালের সায়েন্টিফিক নাম হচ্ছে আর্টোকার্পাস হেটারোফাইলাস। এখন এই নামটা কিভাবে মনে থাকবে? আর্টোকার্পাস হেটারোফাইলাস তুমি বারবার লিখবা, বা তুমি যখন পরীক্ষায় অ্যান্সার করবে মনে থাকবে। এটা মনে রাখার কিন্তু সহজ উপায় আছে। এই জিনিসটা খুঁজবা না। সহজ উপায়, শর্ট টেকনিক সবসময় ইজিয়ার না, সবসময় ইজিয়ার না। সার্কিট যেভাবে আসার কথা সেভাবে আসা ভালো। শর্ট সার্কিটে গেলে আগুন ধরার সম্ভাবনা বেশি থাকে। এরপরে চ্যাপ্টারের বায়োলজির সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আমি বারবার বলেছি এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট, এবং আমি অলরেডি এই চ্যাপ্টারের উপরে 3টে ভিডিও আপলোড করেছি। তোমরা যারা জীব কোষ টিস্যু নিয়ে স্টাডি করেছ এবং এই চ্যাপ্টারটা ভালো মতো পড়েছ, তাদের অনেক অনেক শুভকামনা। আর যারা পড়ো নাই, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ এই চ্যাপ্টারের লাইন বাই লাইন পড়তে হবে। এবং আমি এই চ্যাপ্টারের উপরে 3টে ভিডিও আপলোড করেছি। তুমি যখন চ্যাপ্টারটা খুলবা, তোমার কাছে কি মনে হবে? তুমি যখন চ্যাপ্টারটা খুলবা, তোমার কাছে দেখবা যে এখানে সেলগুলোকে এইভাবে প্রেজেন্ট করা হয়েছে। তুমি যখন উল্টাবা তখন তুমি সেলগুলোর স্ট্রাকচার দেখবা, এবং এই যে এত সুন্দর কালারফুল ফিগার, এটা শুধুমাত্র মানে তোমাদেরকে বিউটিফিকেশন করার জন্য দেওয়া হয়নি, দেওয়া হয়েছে একটু যাতে দেখে কোনটা মাইটোকন্ড্রিয়া, কোনটা রাইবোজোম, কোনটা লাইসোজোম, কোনটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্লাস্টিড, কোষ গহ্বর, স্পিনোসাইটিক ফোস্কা, কোষ ঝিল্লি, কোষ প্রাচীর, এটা বোঝার জন্য। এগুলো সায়েন্স, এবং সায়েন্স স্টাডি করার জন্য ভিতর থেকে তাড়না আসতে হবে, তাহলে সাকসেসফুল হওয়া যাবে। এই বিজ্ঞান এবং জীববিজ্ঞান লাইফ নিয়ে যদি স্টাডি করতে হয়, উই মাস্ট থিঙ্ক ইট সিরিয়াসলি। এগুলার স্ট্রাকচারাল এক একটা অংশ দেওয়া আছে, দেন চিত্রগুলো দেওয়া আছে। তুমি যখন এক একটা চিত্রগুলোকে গো থ্রু করবা, তুমি জানো যে এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লির চিত্র, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার চিত্র, এবং এক্ষেত্রে মাইটোকন্ড্রিয়ার পরে এখানে প্লাস্টিড, গলজি বডি, লাইসোজোম, এগুলো নিয়ে আলাপ করা হয়েছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা খুব ছোট্ট করে লিখছে, বাট এটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে তুমি যখন উল্টাবা, তুমি দেখবা একটা সেন্ট্রিওল দেওয়া আছে, এবং খুব ইম্পর্টেন্ট নিউক্লিয়াস দেওয়া আছে। তুমি যখন পেজগুলো উল্টাও, তখন এখান থেকে আরেকটা অংশ শুরু হয়, এটা হচ্ছে টিস্যু। টিস্যুর ক্ষেত্রে টিস্যু মানে কি? মানে অনেকগুলো কোষ একত্রিত হয়ে একটা টিস্যু তৈরি করবে, যেটাকে আমরা বাংলায় কলা বলি। টিস্যু আমরা এটাকে যখন প্রাণীর ক্ষেত্রে প্রাণী টিস্যু, উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদ টিস্যু আমরা বলি। এই অ্যানিমাল টিস্যু আর প্ল্যান্ট টিস্যুর আলাদা 2টা ভিডিও আমি আপলোড করেছি, এবং ক্লাসিফিকেশন সহ। তোমরা যখন এটা পড়বা, তোমাদের কাছে মনে হইতে পারে যে কঠিন। যাদের কাছে কঠিন মনে হচ্ছে না তাদের বলছি না, তোমরা তো পারো, ইউর বেস্ট। যাদের কষ্ট হয়, যাদের একটু কেমন যেন মনে হয়, তাদের জন্য বলছি। যখন তুমি এগুলোর উপর দিয়ে গো থ্রু করবা, তখন এই চিত্রগুলা তোমাকে মনে করানোর চেষ্টা করবে যে এটা কি জাইলেম না এটা ফ্লোয়েম। জাইলেম টিস্যু উদ্ভিদের কোথায় থাকে, কি কাজ করে, ফ্লোয়েম টিস্যু কোথায় থাকে, কি কাজ করে, থিংস আর লাইক দ্যাট। তুমি যখন ফ্লোয়েম টিস্যুটা স্টাডি করবা, তুমি যখন
উদ্ভিদ টিস্যু পড়ার পরে প্রাণী টিস্যুর কাছে চলে যাবা, তখন তোমার কাছে তোমাকে পড়তে হবে এপিথেলিয়াল টিস্যু কী জিনিস, কানেকটিভ টিস্যু কী জিনিস, নার্ভ টিস্যু কী জিনিস, মাস্কুলার টিস্যু কী জিনিস। এপিথেলিয়াল টিস্যু বা আবরণী টিস্যু কারা, যারা হচ্ছে আবরণ তৈরি করে। 3 ভাগে ভাগ করা হয়েছে। যোজক টিস্যু কারা, রক্ত কি, লসিকা কি, অস্থি কি, তরুণাস্থি কি। আমরা অস্থি তরুণাস্থি কোথায় পড়ি? এখানে পড়ি। আমরা রক্ত নিয়ে কোথায় পড়ি? এখানে পড়ি। রক্ত নিয়ে পড়লে তাহলে রক্তকে কে সংবহন করাচ্ছে? হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড নিয়ে পড়তে হয়। হৃৎপিণ্ড কিভাবে রক্তকে কোথায় নিয়ে গিয়ে বিশুদ্ধ করে? ফুসফুসে নিয়ে গিয়ে বিশুদ্ধ করে। কোথায় পড়তে হবে? এখানে। রক্ত বিশুদ্ধ হওয়ার পরে রক্ত আরও বিশুদ্ধ হয় কোথায়? কিডনিতে গিয়ে। কিডনিতে গিয়ে রক্ত বিশুদ্ধ হওয়ার পরে সেখান থেকে ইউরিন প্রোডাকশন হয়, সেটা পড়তে হবে কোথায়? এখানে। এরপরে আমরা যে বেঁচে আছি, দাঁড়ায় আছি, মুভমেন্ট করতেছি, কথা বলতেছি, আমাদের বডির যে স্ট্রাকচার, নট অনলি আস বাট অলসো অল টাইপ অফ অ্যানিমালস, সেটা কি? আমাদের স্কেলেটাল সিস্টেম। এমন করে পড়তে হয়। আমরা কিভাবে আমাদের দৈনন্দিন যতগুলা কাজ আছে তার মধ্যে কোঅর্ডিনেশন করছি, কিভাবে সমন্বয় সাধন করছি। এরপরেরগুলো হচ্ছে একটু ইন্ডিভিজুয়ালাইজ করতে হয়। আমরা কিভাবে আমাদের বংশধারা বজায় রাখছি, কিভাবে প্রাণী জগৎ টিকে আছে, কিভাবে বছরের পর বছর প্রাণী উৎপাদন হচ্ছে, মরে যাচ্ছে, বড় হচ্ছে, কিভাবে শক্তি উৎপাদন হচ্ছে, কিভাবে প্রাণী তার বংশধারা বজায় রাখছে, এখানে পড়তে হবে। কিভাবে আমরা একটা পরিবেশের মধ্যে সবাই মিলে একসাথে থাকতেছি, খুবই ফিলোসফিক্যাল একটা ওয়ার্ড, ইকোসিস্টেম। আমরা প্রত্যেকের সাথে কোনো না কোনোভাবে, প্রত্যক্ষ পরোক্ষভাবে, ডিরেক্টলি ইনডিরেক্টলি কানেক্টেড, obviously connected, and in the whole universe, a whole planeter মধ্যে every single living particles and non-living particles are connected with each other. That is ecosystem. এবং এইটা পড়ার পরে আরেকটা ডিফারেন্ট একটা টেস্ট নিতে হবে বায়োলজি, দ্যাট ইজ অ্যান অ্যাপ্লাইড ব্রাঞ্চ অফ বায়োলজি হুইচ ইজ বায়োটেকনোলজি। এটা হচ্ছে জীব প্রযুক্তি। এই যে তোমাদেরকে একটু বায়োলজির টেস্ট দেওয়ার চেষ্টা করা হয়, it is expected from you that after reading all the chapter you must know the basic of these things. And what are the basics? Basics গুলো হচ্ছে যে তুমি যখন খাদ্য পুষ্টি পরিপাক পড়বা, তুমি যখন এই অধ্যায় পড়বা, তুমি জানো যে মানুষের বডিতে খাবার গ্রহণ করার পরে কিভাবে পরিপাক হয়, সেখানে কি কি এনজাইম কাজ করে, কোন কোন অঙ্গ জড়িত, কিভাবে খাদ্য বিভিন্ন এনজাইমের সাহায্যে বিশ্লেষিত হয়ে কিভাবে পরিভ্রমণ করছে। দিজ আর দ্য বেসিক। সো তুমি যখন সেকেন্ড চ্যাপ্টারের এই চিত্রগুলোর দিকে তাকায় যখন পড়বা, তুমি যখন নিউরন পড়বা, তুমি যখন মাসেল পড়বা, তখন তোমার মনে থাকতে হবে যে তুমি যা পড়ছো। এবং এই যে এই চিত্রটা, তোমরা কি এই চিত্রটা দেখে একটাবার ওই দৃষ্টিতে তাকাইছো যে হ্যাঁ, এখানে একটা বডির ভিতরে বিভিন্ন অঙ্গগুলা কিভাবে আলাদা আলাদা তন্ত্র তৈরি করছে একটা বডিতে, যে কাজটা পরিপাকতন্ত্র করতেছে, পরিপাকতন্ত্রের সাথে যে অঙ্গগুলা জড়িত, শ্বসনতন্ত্রের সাথে সে অঙ্গগুলা জড়িত না। পরিপাকতন্ত্রের সাথে খাদ্যনালী, মুখগহ্বর, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, যকৃত, অগ্নাশয়, মলাশয় এরা জড়িত। আর শ্বসনতন্ত্রের সাথে ফুসফুস জড়িত, ট্রাকিয়া জড়িত, ব্রঙ্কাস, ব্রঙ্কিউল, অ্যালভিউলাস জড়িত, নাসারন্ধ্র, নাসা গলবিল জড়িত। এরপরের চিত্রটা হচ্ছে ত্বকতন্ত্র বা ইন্টিগুমেন্টারি সিস্টেম। আমাদের একটা লেয়ার, one type of like first layer of immune system, ত্বকতন্ত্র। এরপরে রেচনতন্ত্র, যেখানে কিডনিজ জড়িত। 2টা কিডনি আছে আমাদের বডিতে, যে কিডনি 2টা আমাদের ব্লাডকে প্রতিনিয়ত ফিল্টার করছে, বিশুদ্ধ করছে, রক্ত থেকে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ যেগুলো আছে লাইক ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এগুলাকে আলাদা করছে। দিস ইজ কিডনিজ অ্যান্ড দিস সিস্টেম নোন অ্যাজ এক্সক্রিটরি সিস্টেম। সো এক্সক্রিটরি সিস্টেম বা রেচনতন্ত্র তুমি যখন পড়ো, তোমার মাথায় এই জিনিসটা কাজ করবে যে হ্যাঁ, আমি ব্লাড পিউরিফিকেশন পড়ছি ইনটু দ্য কিডনিস। এই চিন্তাটা আসতে হবে, এই ভাবনাটা আসতে হবে। এবং আমি চাই
আমি যতদিন বেঁচে আছি, যতটুকু পারবো, আমি চাই প্রত্যেকটা স্টুডেন্ট যারা তোমরা স্টাডি করছো, তোমাদের স্টাডির ফাউন্ডেশনটা, বেসিকটা যাতে ভালো হয়, তোমরা যাতে পড়ায় মজা পাও, এটা আমার চাওয়া। এবং আমি প্রত্যেকটা টিউটোরিয়াল করার আগে অন্তত সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করে স্টার্ট করি, যাতে কিছুটা হলেও তোমাদের একটু উপকার হয়, তোমাদের ভিতরটা যাতে শুদ্ধ পবিত্র হয়ে জ্ঞানের দিকে তোমরা যাইতে পারো, এইটাই চাওয়া। তোমরা যখন স্টাডি করবে তখন দেখো, মানে ডিসকাস করার সময় প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে প্রত্যেকটা চ্যাপ্টার কোনো না কোনোভাবে কানেক্টেড। এবং ভিডিওর শুরুতেই আমি বলেছি যে এটা প্রমাণ করে দিব যে কিভাবে সবাই সবার সাথে কানেক্টেড, বিকজ ইটস অল অ্যাবাউট আ হোল ইকোসিস্টেম। তুমি যখন থার্ড চ্যাপ্টার যাবা, তুমি যখন সেল ডিভিশন করবে, আচ্ছা থার্ড চ্যাপ্টার যাওয়ার আগে এরকম একটা চিত্র তুমি দেখবা। এই চিত্রটা হচ্ছে সিম্পল মাইক্রোস্কোপ বা সরল অনুবীক্ষণ যন্ত্র। কি বোঝায় এটা? এটা দিয়ে কি বোঝা যায়? এটা দিয়ে বোঝা যায় যে একটা ক্ষুদ্র বস্তুকে বড় করে দেখার। মানুষ কি ওই অ্যান্থনি ভন লিউয়েনহুকের অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কারের আগে ভাইরাস ব্যাকটেরিয়াকে ওইভাবে দেখতে পেরেছে? আমরা যখন মাইক্রো অর্গানিজমগুলোর দিকে তাকাই তখন মানুষের জ্ঞান, মানে আমরা যখন দেখি যেটা আমরা ইউজুয়ালি দেখি না, দেখার জন্য আমাদের অনেক বড় দৃষ্টিভঙ্গি দিতে হয় সেই জায়গায়, যে কি পরিমাণ সৃষ্টি তত্ত্ব, কি পরিমাণ সায়েন্স, কি পরিমাণ নলেজ ছড়ায় আছে। একটা ভাইরাস, একটা ব্যাকটেরিয়া কিভাবে আমাদের রোগ সৃষ্টি করতেছে, কিভাবে বাতাসে ফ্লু উড়ে উড়ে আমাদের বডিতে ঢুকে যাচ্ছে, কিভাবে একটা হেপাটাইটিস ভাইরাস আমাদের বডিতে প্রবেশ করে লিভারটাকে ধ্বংস করে দিতে পারে, কিভাবে একটা মশার ভিতরে একটা ম্যালেরিয়ার জীবাণু আমার বডিতে এসে বা মানুষের দেহে এসে সেখানে লিভারের সেলগুলোকে ডিস্ট্রাকশন করে দিতে পারে, কিভাবে রক্তের কোষগুলোকে ধ্বংস করে দিতে পারে, কিভাবে একটা শিগেলা ভাইরাস, একটা শিগেলা ব্যাকটেরিয়া থেকে, একটা মাইক্রো অর্গানিজম থেকে আমাদের বডিতে রোটা ভাইরাস কিভাবে আমাদের ডায়রিয়া, ডিসেন্ট্রি এই জিনিসগুলো করে ফেলতেছে। এই নলেজগুলোর জন্য তো পড়া লাগবে। আমাদের দেশে অনেক ভালো চিকিৎসক লাগবে, তো তা নাহলে মানুষ যখন রোগাক্রান্ত হয় সে তখন সবচেয়ে বেশি অসহায় হয়। সেই অসহায়ত্ব থেকে উদ্ধার করতে পারে একজন চিকিৎসক। সৃষ্টিকর্তা তো আছেনই, কিন্তু চিকিৎসক তিনিই কিন্তু পারেন একজন অসুস্থ ব্যক্তি যে স্বাভাবিক অবস্থা থেকে বিচ্যুত হয়েছে কোনো না কোনোভাবে, তাকে সুস্থ করতে। এই সুস্থ করার দায়িত্বটা এতটাই মহান, এতটাই গাম্ভীর্যপূর্ণ যে এই জায়গাটা অর্জন করতে গেলে প্রচুর পড়াশোনার দরকার আছে, অনেক নিখুঁত হইতে হবে, অনেক বড় হৃদয় হইতে হবে। চিন্তা শক্তি, কল্পনা শক্তির জায়গাটা অনেক বড় হইতে হবে, তাহলে বড় আকারে হিউম্যান ওয়েলফেয়ার করা সম্ভব। এটা আমার ক্ষুদ্র জ্ঞান আমাকে এতটুকু জানায়, এবং আমি একটা মাধ্যম পেয়েছি তোমাদের সামনে বলার, এটাই হচ্ছে চাওয়া। তুমি যখন চিকিৎসক হওয়ার নিমিত্তে পড়বা তখন তোমার পড়ার ধরন, চলন, বলন চেঞ্জ হয়ে যাবে। তোমার ভাবনা চিন্তার জায়গায় ওটাই থাকবে যে তোমাকে একজন ভালো চিকিৎসক হইতে হবে। তুমি যখন এটা দেখবা তোমার মাথায় কি চিন্তা হবে, যেটা আরেকটা আপডেটেড ভার্সন। এখানে বায়োলজির সাথে টেকনোলজি লেগে আছে। এই টেকনোলজি ইনভেনশন হওয়ার পরে, টেকনোলজি ইনভেনশন একটা ইঞ্জিনিয়ারিং পার্ট, কিন্তু সেটাকে যখন মেডিকেল সায়েন্সে, চিকিৎসা বিজ্ঞানে অ্যাপ্লাই করা হয়েছে তখনই সেটা বায়োমেডিসিন বা বায়োমেডিক্যাল সায়েন্স, বা এই ক্ষেত্রে টেকনোলজিকে যুক্ত করে মেডিকেল সায়েন্সটা এত ডেভেলপ হয়েছে। এমআরআই মেশিন চিন্তা করা যায় না অনেক বছর আগে, সিটি স্ক্যান মেশিন, এখন তো ক্যান্সার সেলকে ডিটেক্ট করা যায়। এখন তো মেডিকেল সায়েন্সের অ্যাডভান্সমেন্ট এমন একটা লেভেলে আসছে যে মানুষের চিন্তা ভাবনাটা আরও অনেক দূরে যাচ্ছে, কারণ সক্ষমতার জায়গাটা তখনই তৈরি হয় যখন মানুষ তার চিন্তা শক্তি থেকে বড় কিছু করতে পারে। সো এই যে 2019-এ আমি কথা বলছি, এই সাল থেকে নেক্সট 50 ইয়ার্সে আরও অনেক কিছু ইনভেনশন হবে, এবং ওই জায়গাটাকে অ্যাপ্লাই করার জন্য আমাদের তো সেই জ্ঞানের সাথে পাল্লা দিতে হবে। দ্যাট ইজ ওয়াই এই জিনিসগুলো যখন তোমরা পড়বা, যখন এই চিত্রটার দিকে তাকাবা, যখন তুমি এই চিত্রটা দেখবা যেখানে একটা ইলেকট্রন মাইক্রোস্কোপের ফিগারটা দেওয়া আছে, তখন
তোমার মাথায় আসবে যে তুমি যদি এই জায়গাটাতে হইতা, বা তুমি যদি এই মেশিনটা নিয়ে কাজ করার সুযোগ পেতে বা কাজ করতা, বা এইটা দিয়ে কাজ করে হিউম্যান ওয়েলফেয়ারে তোমার যদি একটা কন্ট্রিবিউশন থাকতো, ওই জায়গাটাকে নিজেকে ভাবতে হবে। তাহলে হয়তো আরেকটু অ্যাডভান্স ওয়েতে ভাবা যাবে, চিন্তা করা যাবে। তোমরা যখন চ্যাপ্টার 3 চিন্তা করো, সেল ডিভিশন চিন্তা করো, সেল ডিভিশনে তোমরা কি ভাবো? একটা সেল থেকে 2টা সেল হয়ে গেল, কিভাবে হলো? আমরা কেন মাইটোসিসের ক্ষেত্রে, মিওসিসের ক্ষেত্রে চিন্তা করি যে একটা সেল থেকে 2টা সেল হলো? এটা কি শুধু মুখস্থ করার বিষয় যে হ্যাঁ বলো তো মাইটোসিস মিওসিসের কি পার্থক্য? মাইটোসিসের একবার কোষ বিভাজন হয়, মিওসিসের 2বার হয়। মাইটোসিসে 1টা থেকে 2টা হয়, মিওসিসে 1টা থেকে 4টা হয়। ওয়েল, দ্যাট ইজ ওকে, বাট নেক্সট কোয়েশ্চেন, কিভাবে হয়? এই চিন্তাটা আসতে হবে যে মাইটোসিসে একটা কোষ থেকে 2টা কোষ হয় কিভাবে? তাহলে একটা কোষের ভিতরে যে নিউক্লিয়াস থাকে, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, আমি যদি উদ্ভিদ কোষের ক্ষেত্রে বলি রাইবোসোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেন্ট্রিওল, গলজি বডি, কোষ গহ্বর এবং আরো অনেক সাইটোপ্লাজম থাকে। এই কোষটা থেকে যখন 2টা কোষ হয়, এই কোষে সমান সমান সবকিছু থাকে, কিভাবে সম্ভব? তাহলে এই কোষের ভিতরের যে নিউক্লিয়াস সেটা কিভাবে ভাঙলো? আবার নিউক্লিয়াসের ভিতরে তো নিউক্লিওপ্লাজম থাকে, নিউক্লিওলাস থাকে, ক্রোমাটিন জালিকা থাকে। তাহলে ক্রোমাটিন জালিকাটাও ভাঙতেছে, এবং ক্রোমাটিন জালিকা ভাঙতে গেলে ক্রোমোজোম যে ভাঙতেছে, তাহলে ডিএনএটাও ভাঙতেছে। এবং এই যে ডিএনএ ভাঙতেছে, এই যে মাইক্রোস্কোপিক চিন্তা ভাবনা, এইটা হচ্ছে এক্সপেক্টেড আউটকাম। তোমরা যখন স্টাডি করবা এই চিন্তা মাথায় আসবে যে হ্যাঁ আমি তো পড়ছি যে 1টা থেকে 2টা হচ্ছে, ওকে, মিওসিসে 1টা থেকে 4টা হচ্ছে, কিভাবে হচ্ছে? মিওসিসটা একটু করে ইন্টারমিডিয়েটের সিলেবাসে আলাপ করা হয়েছে, মাইটোসিসটা একটু করে ম্যাট্রিকের সিলেবাসটা আলাপ করা হয়েছে, এবং ইন্টারমিডিয়েটের সিলেবাসটাতে দেওয়া হয়েছে যে হ্যাঁ অ্যাকচুয়ালি ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিসের মাধ্যমে হচ্ছে। তোমরা প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ পড়ো, সাইটোকাইনেসিসটা পড়ো, এরপরে 2টা সেল হয়। তোমাকে জিন নিয়ে চিন্তা করতে হবে। তাহলে এই কোর্সের এই চ্যাপ্টারের শেষের দিকে একটু করে বলা হয়েছে এগুলা। তুমি যখন জীবনী শক্তি পড়বা, তোমার মাথায় এই চিন্তাটা আসবে যে আমাদের টোটাল ইউনিভার্সের সবচেয়ে ইম্পর্টেন্ট রিঅ্যাকশনটা হচ্ছে ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষণ। উদ্ভিদের পাতায় যে ক্লোরোফিল থাকে, সেই ক্লোরোফিলের ভিতরে গ্লুকোজ উৎপাদন হচ্ছে। তুমি যখন এই কথাটা পড়েছো ছোটবেলায় যে হ্যাঁ গাছের পাতায় শর্করা উৎপাদন হয়, ওকে, but now the question is how this glucose or this carbohydrate is producing, and how many reactions are there, number of reactions. কে ইনভেন্ট করেছে? একদিন ইনভেন্ট হয় নাই। ওই ইনভেনশনের পিছনে যে হিস্ট্রিটা, ওই ইনভেনশন যারা করে গেছেন, এ কারণেই তারা আমাদের কাছে আজও স্মরণীয়। এ কারণেই তাদের নামগুলো বইয়ে লেখা থাকে, কারণ এই কাজগুলো সহজসাধ্য কাজ ছিল না। থাইলাকয়েড মেমব্রেনের ভিতরে ফটোসিনথেটিক ইউনিট কিভাবে এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় চক্রীয় অচক্রীয় ফটোফসফোরাইলেশনের মাধ্যমে গ্লুকোজ উৎপাদন করছে, এটা একটা ইজি প্রসেস ছিল না ইনভেন্ট করা। তুমি যখন শ্বসন পড়বা, তুমি এটা মনে রাখার চেষ্টা করবা যে আমরা খাচ্ছি এবং প্রতিনিয়ত খেয়ে যাচ্ছি, প্রত্যেকটা দিন আমরা খাওয়া দাওয়া করতেছি, খাবার যাচ্ছে হজম হচ্ছে, খাবার যাচ্ছে হজম হচ্ছে। কিভাবে হজম হচ্ছে? কিভাবে আমরা পুষ্টি পাচ্ছি? আমরা যে খাবারগুলো খাই, সেই খাবারগুলোর মধ্যে কি আছে? হয়তো কমন সেন্সে তোমরা জানো অলরেডি, বাট এই চ্যাপ্টারটাতে তো আছে লেখা। এবং এই চ্যাপ্টারটা তুমি যখন পড়বা, তখন তোমার মাথায় এটা চিন্তা করতে হবে যে তুমি ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে পড়ছো। মানুষের দাঁত, মানুষের পাকস্থলী, মানুষের ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র, এটার ভিতরে ঘটে যাওয়া প্রক্রিয়া নিয়ে স্টাডি করছো। তখন তোমার মাথায় এটা আসবে যে হ্যাঁ, পরিপাক হওয়ার পরে তুমি একটা সিস্টেম বুঝতে পারছো। তখন এখান থেকে যখন সৃজনশীলগুলো আসবে, তখন তোমার কাছে মনে হবে যে হ্যাঁ, সৃজনশীল আসলে পরে যখন একটা সিনারিও দেওয়া হবে বা একটা ঘটনা বলা হবে, তখন জ্ঞানমূলক অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতায় প্রশ্ন আসলে তুমি অ্যান্সার করতে পারবা। এবং তুমি যখন বুঝে পুরো সিস্টেমটা পড়বা, তখন অবশ্যই তুমি সাজেশন চাইবা না।
কারণ সাজেশনটা আবার কি, তোমাকে বলা হবে যে এই চ্যাপ্টার থেকে পড়ো না, তার মানে পরীক্ষার আগে তুমি যদি এই চ্যাপ্টার না পড়ে যাও, তার মানে এই চ্যাপ্টার সম্পর্কে যে পরিমাণ জ্ঞান দেওয়া হয়েছে তুমি ভুলে যাবা বা জীবনে আর কাজেই লাগবে না। না, সাজেশন চাওয়ার দরকার নাই। তোমার কাছে ভালো মতো পড়া শুরু করলে এখানকার স্টাডিগুলোকে মনে হবে যে কম আছে, এই ফিলিংটাতে পৌঁছাইতে হবে। তুমি যখন জীবের পরিবহন পড়বা তখন রক্ত নিয়ে স্টাডি করতে হবে, হৃৎপিণ্ড নিয়ে ভাবতে হবে, শিরা ধমনী কিভাবে কাজ করতেছে, কিভাবে আমাদের হৃদযন্ত্র ফুসফুসের মাধ্যমে রক্তটাকে বিশুদ্ধ করছে, কিভাবে কিডনি দুইটা কাজ করতেছে, ইউরেটার কি, পেলভিস কি, ইউরেটার পেলভিসে সে ইউরিনারি ব্লাডারে আসে, কিভাবে রেনাল পিরামিডের ভিতরে যে নেফ্রনগুলো আছে নেফ্রনগুলো কাজ করতেছে, নেফ্রনের বিভিন্ন অংশের নাম করবা, নেফ্রনের ভিতরে যখন গ্লোমেরুলাস দিয়ে ব্লাডটা ঢোকে এবং ফিল্টার হয়ে এটা প্রক্সিমাল প্যাঁচানো নালিকায় এসে লুপ অফ হেনলি দিয়ে ডিস্টাল প্যাঁচানো নালিকায় যায় এবং কিভাবে রক্তটা বিশুদ্ধ করছে, এটা এখানে করতে হবে। তুমি যখন দৃঢ়তা প্রদান চলন করো, তোমার মাথায় থাকবে যে তুমি এখন কঙ্কাল নিয়ে পড়তেছো, মানুষের হাড্ডিগুড্ডি নিয়ে পড়তেছো। এই হাড্ডিগুড্ডির মধ্যে কত ধরনের হাড্ডি আছে? 206টা হাড্ডি। এই 206টা হাড্ডির মধ্যে কয় ধরনের কঙ্কাল আছে, উপরে নিচে কোন হাড্ডিগুলোর নাম কি, এগুলার কাজ কি, ভিতরে কি অকম্পোজিশন আছে। তুমি টেন্ডন লিগামেন্ট নিয়ে পড়বা, মাসেল নিয়ে পড়বা, অস্টিওপোরোসিস, অস্টিওআর্থ্রাইটিস বা গেটেবাত নিয়ে পড়বা। তুমি যখন সমন্বয় চ্যাপ্টারটাতে যাবা, তোমাকে পড়তে হবে ফাইটো হরমোন নিয়ে, কিভাবে উদ্ভিদ বড় হয়, কিভাবে উদ্ভিদ রেসপন্স করে, কিভাবে আমাদের দেহে মানে নার্ভাস সিস্টেম কাজ করতেছে, রিফ্লেক্সে আমরা কিভাবে রেসপন্স করি, কিভাবে এই কাজগুলো হয়। তুমি যখন জীবের প্রজনন পড়বা, তোমার মাথায় থাকতে হবে যে তুমি এই মুহূর্তে রিপ্রোডাকশন পড়ছো, তোমার মাথায় থাকতে হবে যে এই সিস্টেমটার মধ্যে উদ্ভিদ এবং প্রাণী দুইটারই রিপ্রোডাকশন নিয়ে আলাপ করা হয়েছে। সুতরাং উদ্ভিদের ক্ষেত্রে পরাগরেণু, পুং গ্যামেটোফাইটের উৎপত্তি, স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি, এরপরে নিষেকের পরিণতি, ফল গঠন, এরপরে প্রাণীর প্রজনন। তুমি যখন 12 পড়বা, তোমার মাথায় থাকবে যে তুমি ডিএনএ পড়ছো, তুমি ক্রোমোজোম পড়ছো, তুমি নিউক্লিয়াসের ভিতরে ঢুকে গেছো, ডিএনএটা ভাবতেছো কিভাবে অ্যাডেনিন গুয়ানিন কাজ করে। তুমি যখন 13 পড়বা, তোমার মাথায় আসবে ইকোসিস্টেমটা কি জিনিস, কিভাবে বাস্তু সংস্থানটা কাজ করতেছে, কিভাবে বাস্তু সংস্থানের প্রাণীগুলা, উদ্ভিদগুলা পরস্পরের সাথে রিলেটেড, কিভাবে ইকোসিস্টেমটা, বায়োডাইভার্সিটিটা আমাদেরকে, পরিবেশটাকে সুন্দর রাখছে, কেন এই ইন্টারাকশনসটা দরকার, পজিটিভ নেগেটিভ ইন্টারাকশনসটা আমাদের পরিবেশেরই অংশ, এটা পড়তে হবে। তুমি যখন সবার শেষে জীব প্রযুক্তি পড়বা, তোমার মাথায় থাকবে যে তুমি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের একটা ফোঁটা পড়ছো, তুমি টিস্যু কালচারটাকে বোঝার চেষ্টা করছো যে কিভাবে একটা টিস্যু থেকে অনেকগুলো চারাগাছ করে ফেলা সম্ভব, কিভাবে একটা কাঙ্ক্ষিত ডিএনএ থেকে ডিএনএ কেটে একটা ব্যাকটেরিয়ার প্লাজমিডের ভিতরে ঢুকায় সেটাকে রিজেনারেট করা যায়। এই ফিলিংটা আসতে হবে। এগুলো মুখস্থ করে হবে না, এগুলো বুঝে পড়তে হবে। এই ক্লাস আসলে শেষ করা সম্ভব না, কিন্তু আমি চেষ্টা করছি। যদিও ভিডিওটা টাইটেল হচ্ছে ওরিয়েন্টেশন টু ক্লাস 9 বায়োলজি অর ওরিয়েন্টেশন টু বায়োলজি, তোমরা বায়োলজি পড়ার সময় ব্যাকগ্রাউন্ড স্টোরিটা কেন পড়ছি, কিভাবে লিঙ্ক করব, এটা বুঝে পড়বা। পড়াটা স্থায়ী হবে, তোমাদের জানার জন্য, বোঝার জন্য, পারার জন্য বলছি। এবং তোমরা যারা অবশ্যই জিপিএ 5-এর দরকার আছে, অবশ্যই গোল্ডেন 5-এর প্রয়োজন আছে, ডকুমেন্টসে ভালো রেজাল্টের একটা প্রয়োজন আছে, বাট তারপরও সবার আগে জ্ঞানের দরকার আছে। জিপিএ 5টা থাকবে, কিন্তু তুমি সবগুলো জিনিস জানো, এটাও জানার প্রয়োজন আছে। সো আমি উইশ করছি, আমি প্রার্থনা করি সৃষ্টিকর্তার কাছে, তোমরা যারা পড়ছো তোমাদের পড়াটা যাতে সাস্টেইনেবল হয়, আনন্দদায়ক হয় এবং তোমরা যাতে বুঝে পড়তে পারো। দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।